জাতীয় ঐক্য গঠন কমিশন হবে 31 তারিখে এবং 1 তারিখ থেকে ফাংশন করবে, সেটার চেয়ারম্যান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই কাজ হবে রাজনৈতিক দলের সাথে আসলে জাতীয় ঐক্য গঠন, যেখানে আমলা, পুলিশ, অন্যান্য জায়গা, আপনি যেটি এর আগে উল্লেখ করেছেন আমলাদের, এরা যখন সরাসরি উপদেষ্টারাই বলছেন যে আসলে সহযোগিতা করছে না, সেই জায়গা থেকে আসলে এই জাতীয় ঐক্য গঠন কমিশন কতটা ফাংশনাল হবে? দেখুন, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, শক্তের ভক্ত নরমের জম। প্রবাদ বাক্য গেল কিন্তু শত শত বছরের টেস্ট অ্যান্ড ট্রায়াল দিয়ে এগুলো করা হয়েছে। আমলা ছাড়া কি দেশ চলবে না? সেটিও তো প্রশ্ন। একেবারেই সহজ, কিছুই না, পরিশ্রম করতে হবে। আমলাদের মধ্যে কি ভালো নাই? হ্যাঁ, অবশ্যই ভালো আছে। যে জ্যোতি বড়ুয়া বললেন যে বিশাল এস্টাবলিশমেন্ট করে ফেলেছে, যেখানে 3 জনের কাজ হলেই হয়ে যায়, সেখানে তারা 10 জন তাদের নিজের ইচ্ছা মতো করে টিওইন বানিয়েছে, টেবিল অফ অর্গানাইজেশন যেটাকে বলা হয়, অর্গানোগ্রাম তৈরি করেছে। যেখানে একটা থানার মধ্যে একজন ওসি থাকার কথা, সেইখানে পদ বাড়িয়ে অনেকগুলো করা হয়েছে, ওসি তদন্ত, মূল ওসি অপারেশন, আবার কি করা হয়েছে, এসপি আবার একজন নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো হলো কি জনগণের টাকা লুটপাট করার সিদ্ধ হস্তে এই কাজগুলো করেছে। আপনি স্ট্রেট ওয়ে, আমরা একেবারেই যদি রাগের বশত হয়তো আমলাদের বিরুদ্ধে টোটালি বলে ফেলি, কিন্তু দেয়ার আর গুড আমলাস, দেয়ার আর মেনি হু আর নট সাপোর্টিং দিস এজিটেশন। আমরা তাদেরকে নেব আর বাকিগুলোকে ফায়ার করে দিব। ফায়ার করে 10 জনের কাজ একজনে করবেন, কিছুদিন অপেক্ষা করতে হবে, নতুন নতুন রিক্রুটমেন্ট করা হবে, দরকার হয় এখানে মিলিটারি সাহায্য নেওয়া যাবে, কারণ বাংলাদেশ তো ম্যাক্সিমাম টাইম তুরস্কের এরদোয়ান যেটা করেছেন, এরদোগান করেছেন, হাজার হাজার আমলা বরখাস্ত করে দিয়েছেন, দেশ চলেছে না। মিলিটারি সাহায্য নিব, প্রয়োজনে ভালো ভালো লোকদেরকে বসাবো, ভালো দেশ চলবে। সেখানেই একটা সিদ্ধান্তের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন ডক্টর ইউনূস কত শক্তিশালীভাবে সে সিদ্ধান্তটা গ্রহণ করবেন এটা নির্ভর করে তার। এখন আসুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো কারণে কি মনে হয় যে দুর্বল? অবশ্যই দুর্বল আমি বলবো, কেননা তার সাথে এক একজন যারা আছেন, মোস্ট অফ দ্যাম ডু নট হ্যাভ ব্যাকগ্রাউন্ড অফ এনি পারফর্মিং দ্য রেসপন্সিবিলিটি অফ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। তারপরে বয়সের একটা ব্যাপার আছে, মানুষের তো চাকরি কিংবা কার্যক্ষমতার একটা নির্দিষ্ট বয়স থাকে, তো বাংলাদেশের জন্য তো সেটা আবার আরেকটা বিষয়। ইউরোপিয়ান হলে কোনো অসুবিধা নাই, তাদের আল্লাহ তৈরি করেছেন ওইভাবে, তারা ওই আবহাওয়ায়, ওই খাওয়া দাওয়ায় তারা 80 বছর 90 বছরেও দায়িত্ব পালন করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু তা নয়, আমরা আবহাওয়াটা হলো ভিন্ন প্রকৃতির, হিউমিডিটিতে ভরপুর। তো সুতরাং মানুষের কার্যক্ষমতা, এখানে অনেক লোক আছে বিপ্লবের সাথে যারা জড়িত ছিলেন, আছেই, তাদের থেকে স্পিরিটেড কিছু লোক অবশ্যই তাকে বদলাতে হবে। বদলানোর দরকার নেই, যারা আছেন থাকুক। একজনের উপরে কি ঘোরের উপর কি যেন একটা কাছে না, শাকের উপর শাকের আটি, কি জানি গোদের উপর শাকের আটি। এখন নাহিদ কিংবা যারা যারা ছাত্র নেতা ছিলেন তাদেরকে যদি 4-6টা মন্ত্রণালয় চালাতে হয়, আমাদের যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম অত্যন্ত ভালো মানুষ, আমি শ্রদ্ধার আমার একজন পাত্র, ব্রিগেডিয়ার সাখাওয়াত আমার প্রিয় পাত্র একজন, কিন্তু তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে। এই কাপের মধ্যে যদি আপনি 1 কেজি পানি ঢালেন, পানিটা উপচে পড়ে যাবে। এর কথা আমি বলছি। আজকে এই টকশোতে দেখছেন যারা, জেনারেল জাহাঙ্গীর বলেন আমি চাইছিলাম কৃষি মন্ত্রণালয় আমার দিয়ে দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। এক একজনের ঘাড়ে 4টা 5টা করে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় তো একজনের পক্ষে চালানো কঠিন। এই জায়গায় আমলারা হাত দিছে, আমলারা যা ইচ্ছা তা তৈরি করতেছে। প্রথমে 3 জনের কমিটি বানায় নিয়ে আসে মন্ত্রীর কাছে, ফাইল উত্থাপন করে, স্যার এটা সাইন করে দেন, না বুঝে সাইন করে দেয়, পরের দিন বলে স্যার 3 জনে হবে না, এটা 7 জন লাগবে। এই যে আমলাতন্ত্র, তারা যে কি জিনিস, এখান থেকে বের হওয়ার উপায়টা কি আসলে? অবশ্যই অনেক একটা গবেষক একটা করুক, আমাদেরকে একটা টিম করে দেখ, আমরা বের করে দেব। অনেক উপায় আছে। ইফ দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার ইজ ওয়ে। এটি তো দুনিয়ার নিয়ম, এমন কোন কিন্তু দিন তো 5 মাস তো হয়ে গেল, আর কত? আমাদের তো বেশি ধৈর্যের ভাত ভেঙে ফেলছে মানুষের। ডক্টর ইউনূসের মতো একটা নরম মনের মানুষ, উনি তো কাউকে গালি দিতে পারেন না, কঠোর হতে পারেন না, কিন্তু শাসক হলে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে শাসনও করবেন সোহাগও করবেন, কিন্তু উনি সোহাগ করতেছেন, শাসন তো করছেন না। এখানে হলো সমস্যা।
স্যারকে আরো একটু কঠোরভাবে আরো কিছু শক্তিশালী লোককে নিয়ে নিয়ে ন্যাশনাল রিকনসিলিয়েশন মাস। আরেকটা কথা বলে নেই, জাতীয় বিভাজন করার জন্য কিন্তু আমাদের প্রতিবেশী দেশ উঠে পড়ে লেগেছে। সেখান শওকত থেকে- ভাই যে সরল সহজ সমীকরণ দিলেন, এটা আসলে আমি একটু দ্বিমত পোষণ করি শ্রদ্ধার সাথে। আমাদের বুঝতে হবে ইন্ডিয়া এমন একটা দেশ, প্রতি সেকেন্ডে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে করতে লিপ্ত। থাকবে। প্রত্যেকটা দলের ভিতরে তাদের এজেন্সি ঢুকিয়ে দিয়েছে। না হলে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, এখন অনেক পলিটিক্যাল পার্টি সেই ভাষাই কথা বলতেছে। এই যে বিভাজনের রাজনীতি যেটি শুরু হয়েছে, সেটির আসলে ভবিষ্যৎ কি, আমাদেরকে কোথায় নিয়ে যাবে? যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে নতুন স্বপ্নের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, সেটি বিনির্মাণ কি সম্ভব হবে এই বিভাজন যদি অব্যাহত থাকে? 4 মাসে এসে বিভাজনে পড়েছি আমরা, 5 মাসে এসে আসলে ভবিষ্যৎ কি? দেখুন, আমি গতকাল টিএসসিতে আমাকে একটা ছাত্র এবং শিক্ষকদের একটা মিটিংয়ে সম্মেলনে আই ওয়াজ ইনভাইটেড দেয়ার। আমি কথাগুলো বলেছি, ঐক্যের কোনো বিকল্প নেই। একটা পরিবার ধ্বংস হয়ে যায় যদি মতভেদ সৃষ্টি হয় সামান্য কারণে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় এবং দেখেন সন্তানরা অমানুষ হয়ে যায়, তখন আর মানুষ থাকে না, এক একজন এক এক দিকে চলে যায়। একটা দেশ রক্তের সাগরের উপর দাঁড়ানো দেশ। আমাদের রাজনীতিবিদদের উচিত একটু ধৈর্য ধারণ করা, একটু সমীহ করা, রক্তকে শ্রদ্ধা জানানো, শহীদদের শ্রদ্ধা জানানো। এখনো 30 থেকে 40 হাজার মানুষ নির্মমভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আহত। তাদের চিকিৎসার সঠিক ব্যবস্থা আমরা করতে পারিনি। সেই দিকে একটু শ্রদ্ধাবোধ থাকা উচিত। ডক্টর ইউনূসের মতো লোকের প্রতি তাদের একটা সম্মান জানানো উচিত। এইটুক যদি করতে পারে, তাদের 1-2 বছর ধৈর্য ধারণ করা কিন্তু উচিত। রাজনৈতিক দলগুলো এবং তো বলছে যে যত সেটা দ্রুত সম্ভব নির্বাচন। ডক্টর ইউনূসের উচিত সব রাজনৈতিক দলকে আবার ডাকা, তাদের নেতৃত্বে একত্রিত করে ডাকা, যেটা রেখেছিলেন কিছুদিন আগে, এবং তাদেরকে মোটিভেট করা। এবং এই ঐক্য ছাড়া আপনি কখনো রিকনসিলিয়েশন করতে পারবেন না। এই আবার দেশে সেই গৃহযুদ্ধের অবস্থা লাগবে কিভাবে জানেন? ওই যে বললাম, বুবি ট্র্যাপ মাইনফিল্ড রেখে গেছে। হাসিনা সেখানে আশ্রিত, তার দলের সব নেতারা সেখানে আশ্রিত। তারা ইন্ধন যোগাচ্ছে, পলিটিক্যাল পার্টির নেতাদেরকে ফোন করে বলছে, আপনি এটা বলেন, আমরা আপনাকে ভোট দিব, আমাদের আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়বে আপনাদের জন্য, আপনারা যদি এটা বলেন। সেই কাজটা এখন হচ্ছে। জামাতের আমির বলছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আসলে কি ক্লোজড? দেখুন, শয়তান তো, শয়তানকে ক্লোজ করা যায় না। ভালো মানুষ ঘুমায়, চোরেরা ঘুমায় না, ডাকাতরা ঘুমায় না। উনি যেটা বলেছেন, পুরো জাতির উচিত আওয়ামী লীগকে চিরদিনের জন্য এ দেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া। কেননা তারা যে অপরাধ করেছে, পৃথিবীর ইতিহাসের নাজিরাও এত অপরাধ করে নাই, হিটলারও এত অপরাধ করে নাই। হিটলার নিজের দেশকে বিক্রি করে দেয় নাই অন্যের কাছে, করেছে। কোন দেশকে এরকম দেখাতে পারবেন না যারা নিজেদের দেশকে অন্য দেশের হাতে বিক্রি করে দেয়। সুতরাং এই দলটাকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত, এবং যদি কেউ ভালো থাকে তবা পরে নতুন দলে যোগদান করতে কিন্তু হবে। নিষিদ্ধের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো তো একমত হতে পারে। এখানে ডাল মে কুচ কালা হ্যায়, ওই যে ভোট পাওয়ার জন্য, তাদের এই সুপ্ত ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য যে আওয়ামী লীগের ভোটগুলো যদি আমরা পাই। আওয়ামী লীগ তো এখনো স্বীকারই করেনি যে তারা অন্যায় করেছে। একটা কি বিবৃতি দিয়েছে? একটা লোক বলেছে আমরা অন্যায় করেছি। আজকে যদি 2000 শহীদ হয়ে থাকে, 2000 লোককে হত্যা করার জন্য একজন করেও যদি হয়, তাহলে 2000 লোককে গ্রেপ্তার করা উচিত ছিল। 2000 নেতাকে যদি 2 জন করে হত্যাকারী হয়, তাহলে 4000, 3 জন হলে 6000 অ্যারেস্ট হয়েছে, কিছুই তো হয়নি। সুতরাং আমরা এই রক্তের সাথে গাদ্দারি করলে চিরদিন এই দেশটাকে আবার অন্ধকারের জন্য ফিরে দেবেন।